আজকের এই বিশেষ আলোচনাতে স্বাগত। আমাদের হাতে আছে বি.কে. শিবানীর লেখা হ্যাপিনেস আনলিমিটেড বইয়ের কিছু নির্বাচিত অংশের সারসংক্ষেপ। আর আমরা সেখান থেকেই স্থায়ী সুখের আসল রহস্যটা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্যটা বেশ পরিষ্কার। ওই যে ক্ষণস্থায়ী আনন্দ, যা আমরা প্রায়শই বাইরের জিনিস থেকে খুঁজি, আর ভেতরের যে গভীর দীর্ঘস্থায়ী তৃপ্তি, এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? আর বি.কে. শিবানীর দৃষ্টিকোণ থেকে কিভাবে সেই দীর্ঘস্থায়ী সুখ অর্জন করা যায়? তিনি তো একজন অত্যন্ত সম্মানিত আধ্যাত্মিক শিক্ষক। অবশ্যই, তার বিশ্লেষণটা খুব গভীর। তাহলে চলুন সরাসরি গভীরে প্রবেশ করি। আমরা যা চাই তা পেলেই কি সত্যি সুখী হই, নাকি এর বাইরেও কিছু আছে? মনে হয় বইটা আমাদের ঠিক এই প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করায়। একদম। এই দুই ধরনের সুখের পার্থক্য, বাইরের জিনিস যেমন ধরুন সাফল্য বা নতুন কিছু পাওয়া, সেখান থেকে যে আনন্দ আসে, আর যা ভেতর থেকে উৎপন্ন হয়, এই বিভাজনটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ দেখুন, বাইরের উৎসের উপর নির্ভরশীলতা একটা ফাঁদের মতো। ধরুন একটা নতুন ফোন কিনলেন বা পরীক্ষায় ভালো ফল করলেন, আনন্দ হয় ঠিকই, কিন্তু সেই রেশটা খুব তাড়াতাড়ি মিলিয়ে যায়। ঠিক, একটা পাওয়ার আনন্দ শেষ হতে না হতেই আরেকটা পাওয়ার ইচ্ছা জাগে। একটা চক্রের মতো, তাই না? একদম। এরপর মন আবার নতুন কিছুর জন্য ছটপট করে। এই উৎসগুলো আসলে নির্ভরযোগ্য নয়, আর এদের পিছনে ছুটতে গিয়ে আমরা ভেতরে ভেতরে আরও যেন অস্থির হয়ে পড়ি। অস্থিরতা বাড়ে। অন্যদিকে ভেতরের উৎস আমাদের চিন্তা, আমাদের মানসিকতা, জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মূল্যবোধ, এগুলোর উপর ভিত্তি করে যে শান্তি বা তৃপ্তি তৈরি হয়, সেটা অনেক বেশি স্থিতিশীল। স্থিতিশীল। হ্যাঁ, বাইরের পরিস্থিতি যতই বদলাক না কেন, এই ভেতরের স্থিরতা সহজে টলে না। এখানেই দেখুন আত্মসচেতনতা বা নিজেকে জানার গুরুত্বটা চলে আসে। নিজের চিন্তা, আবেগ, প্রতিক্রিয়াগুলোকে ধরতে পারা, বুঝতে পারা, এটাই কিন্তু আসল ভিত্তি। আত্মসচেতনতা, আচ্ছা, ক্লিং গুড, কিন্তু এটা অর্জন করা যায় কিভাবে? কেবল নিজের দিকে তাকালেই কি হবে? বইতে কি কোনো নির্দিষ্ট পথের ইঙ্গিত আছে? বইটিতে বলা হচ্ছে, শুরুটা হয় নিজের প্রতি সৎ এবং নিরপেক্ষ দৃষ্টি দিয়ে। খেয়াল করা কোন পরিস্থিতিতে আমার কেমন লাগছে, কেন লাগছে, কোনো কথায় বা ঘটনায় আমি হয়তো রেগে যাচ্ছি বা কষ্ট পাচ্ছি। নিজেকে এই প্রশ্নগুলো করা। হ্যাঁ, নিজেকে এই প্রশ্নগুলো করা। যখন আমরা বিচার না করে শুধু পর্যবেক্ষণ করতে শিখি, তখনই নিজের ভেতরের প্যাটার্নগুলো, বিশেষ করে নেতিবাচক চিন্তার ধরনগুলো ধরতে পারি। এই সচেতনতাই হলো পরিবর্তনের প্রথম ধাপ। অর্থাৎ নিজের ভেতরের কার্যকলাপের একজন সাক্ষী হয়ে ওঠা। বেশ, এরপর বইটিতে জোর দেওয়া হয়েছে চিন্তার শক্তির ওপর। বলা হচ্ছে প্রত্যেকটা চিন্তার নিজস্ব একটা ভাইব্রেশন বা শক্তি আছে, যা আমাদের অনুভূতি, কাজ, এমনকি চারপাশের পরিস্থিতিকেও প্রভাবিত করতে পারে। এটা তো বেশ বড় একটা দাবি মনে হচ্ছে। হ্যাঁ, এটা সত্যিই বইটির একটি কেন্দ্রীয় ধারণা। ইতিবাচক আর নেতিবাচক চিন্তার প্রভাব আসলে কতটা গভীর হতে পারে? এটা কিন্তু আমরা নিজেরাই অনুভব করি, তাই না? ভাবুন, যখন মন ভালো থাকে, সবকিছুই কেমন যেন সম্ভব মনে হয়। এটাই ইতিবাচক চিন্তার শক্তি। এটা আশা জাগায়, প্রেরণা দেয়। ঠিক। উল্টো দিকে একটানা নেতিবাচক চিন্তা, যেমন ধরুন ভয় বা সন্দেহ, এগুলো আমাদের ভেতরটা নিংড়ে নেয়, আমাদের একরকম পঙ্গু করে দেয়। লেখক জোর দিচ্ছেন সচেতনভাবে ইতিবাচক চিন্তার অভ্যাস করে তোলার ওপর। অভ্যাস, তার এটা চর্চার বিষয়, জোর করে করতে হবে। জোর করে নয়, চর্চা করে। অবশ্যই। এর জন্য কিছু কৌশলের কথাও বলা হয়েছে, যেমন ধরুন মননশীল ধ্যান বা মাইন্ডফুলনেস, যেখানে আমরা কেবল নিজের চিন্তাগুলোকে দেখি, সেগুলোর সাথে জড়িয়ে না গিয়ে। শুধু দেখা। হ্যাঁ, দ্রষ্টা হওয়া। অথবা ধরুন অ্যাফার্মেশন, ইতিবাচক সকথন, নিজেকে ভালো কথা বলা, নিজের শক্তিকে মনে করিয়ে দেয়া। এমনকি ভিজুয়ালাইজেশন, অর্থাৎ মনে বলে কাঙ্ক্ষিত ফলাফলের ছবি আঁকা। এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো আমাদের মন যেভাবে বাস্তবতাকে উপলব্ধি করে এবং তৈরি করে, সেই ধারণাটা। যেমন চিন্তা তেমন ফল, এই ধরনের। অনেকটা তাই। আমরা যা বিশ্বাস করি বা যা নিয়ে বেশি ভাবি, সেদিকেই আমাদের মনোযোগ যায়, এবং সেটাই আমাদের অভিজ্ঞতা হয়ে ওঠার সম্ভাবনা বাড়ে।
তার মানে কি জোর করে পজিটিভ ভাবতে হবে যখন মন খারাপ লাগছে তখনও? এটা কি বাস্তবসম্মত? না না, এখানেই একটা সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। বইটা জোর করে মন ভালো করার কথা বলছে না, বরং বলছে নেতিবাচক চিন্তা বা অনুভূতি এলে তাকে চেপে না রেখে বা অস্বীকার না করে তাকেও গ্রহণ করতে হবে। গ্রহণ করতে হবে। হ্যাঁ, সহানুভূতির সাথে বোঝার চেষ্টা করতে হবে এই চিন্তাটা কেন আসছে, এর গভীরে কোনো ভয় বা পুরনো কোনো আঘাত লুকিয়ে আছে কিনা। এই যে বিশ্লেষণ, এটাই কিন্তু নিরাময়ের পথ খুলে দেয়। নেতিবাচকতাকে শত্রু না ভেবে তাকে পথ প্রদর্শক হিসেবে দেখলে মানসিক বিকাশ ঘটে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। নেতিবাচকতাকে বিশ্লেষণ করা, তাকে এড়িয়ে না যাওয়া। কিন্তু অনেক সময় তো শুধু চিন্তা নয়, পুরনো গভীর কষ্ট বা মানসিক আঘাত জমে থাকে, মানে ট্রমা বা ওই ধরনের জিনিস। সেগুলো থেকে মুক্তির উপায় কি? এখানেই কি ইমোশনাল ডিটক্স বা মানসিক বিষমুক্তির ধারণাটা প্রাসঙ্গিক হয়ে ওঠে? ঠিক ধরেছেন, পুরনো আবেগী বোঝা আমাদের বর্তমানের সুখকে অনেকটাই ঢেকে রাখতে পারে। ইমোশনাল ডিটক্স মানে হল এই জমে থাকা আবেগগুলোকে সচেতনভাবে পরিষ্কার করা। আচ্ছা। এর জন্য প্রয়োজন গভীর সততা, নিজেকে প্রশ্ন করা, কোন স্মৃতি, কোন ঘটনা, কোন সম্পর্ক এখনও আমাকে কষ্ট দেয়, কোনো অনুশোচনা বা রাগ আমি এখনও বয়ে বেড়াচ্ছি। এটা তো বেশ কঠিন প্রক্রিয়া হতে পারে। মানে নিজের মুখোমুখি হওয়া। এই শনাক্তিকরণের পর বইতে কি করার কথা বলা হয়েছে? প্রথমত, কষ্টটাকে স্বীকার করা, কোনো বিচার ছাড়াই। হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে বা হয়েছিল, এটা মেনে নেওয়া। দ্বিতীয়ত, ক্ষমা। এটা খুব শক্তিশালী একটা অংশ। ক্ষমা। হ্যাঁ, ক্ষমা। এবং এটা শুধু অন্যদের নয়, নিজেকেও ক্ষমা করা। ক্ষমাগণে কিন্তু যা ঘটেছে তাকে সমর্থন করা নয় বা ভুলে যাওয়াও নয়। ক্ষমা মানে হল সেই ঘটনার সাথে জুড়ে থাকা যে নেতিবাচক আবেগ, তার বাঁধন থেকে নিজেকে মুক্ত করা। যাতে অতীতের ছায়া বর্তমানকে গ্রাস করতে না পারে। ঠিক তাই, নিজেকে মুক্ত করা। ক্ষমা নিজেকে মুক্ত করার জন্য এটা একটা অন্যরকম দৃষ্টিকোণ। এই ক্ষমা নাকি মানসিক স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স বাড়াতে সাহায্য করে। সেটা কিভাবে? দেখুন, যখন আমরা রাগ, ক্ষোভ বা অনুশোচনা এগুলো বয়ে বেড়াই, তখন আমাদের প্রচুর মানসিক শক্তি সেখানে আটকে থাকে, তাই না? ঠিক। ক্ষমা সেই শক্তিকে মুক্ত করে দেয়। তখন আমরা সেই শক্তি বর্তমানকে ভালোভাবে বাঁচতে এবং ভবিষ্যতের মুখোমুখি হতে ব্যবহার করতে পারি। এটাই তো স্থিতিস্থাপকতা, মানে আঘাত পাওয়ার পরেও আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসার ক্ষমতা, এমনকি হয়তো আরও শক্তিশালী হয়ে ওঠা। বেশ, তাহলে মন এবং আবেগের উপর কাজ করা হলো। কিন্তু আমাদের জীবন তো শুধু একা একা নয়, সম্পর্কগুলোও খুব গুরুত্বপূর্ণ। সম্পর্ক তো আপাতদৃষ্টিতে বাইরের বিষয়, অন্যদের সাথে জড়িত। এই অভ্যন্তরীণ সুখের মডেলের সাথে সম্পর্ক কিভাবে খাপ খায়? বিকে শিবানীর মতে, সুস্থ সম্পর্ক আসলে ব্যক্তিগত সুখের একটা অপরিহার্য অংশ এবং ভীত বটে। আমরা তো সামাজিক জীব, তাই আমাদের ভালো থাকা অনেকাংশে নির্ভর করে সম্পর্কের সুস্থতার উপর। কিন্তু এখানেও কি ফোকাসটা ভেতরের দিকে? হ্যাঁ, এখানেও দৃষ্টিকোণটা ভেতরের দিকেই। বইটিতে বলা হচ্ছে, সুস্থ সম্পর্ক গড়ে তোলার ভিত্তি হল পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং অন্যের কল্যাণ কামনা। এর জন্য দরকার কার্যকর যোগাযোগ, যার মানে শুধু কথা বলা নয়, অন্যের কথা মন দিয়ে শোনা, মানে সক্রিয় শ্রবণ যাকে বলে। শোনাটা খুব জরুরি। এবং তার অনুভূতি বোঝার চেষ্টা করা, মানে সহানুভূতি। আর নিজের সীমানা রক্ষা করাও নিশ্চয়ই জরুরি। অনেক সময় আমরা সেটা ভুলে যাই। অত্যন্ত জরুরি। নিজের প্রয়োজন এবং সীমানাকে সম্মান করা এবং একইভাবে অন্যের সীমানাকেও মর্যাদা দেওয়া, এগুলো সুস্থ সম্পর্কের লক্ষণ। আর মজার বিষয় হল, আমাদের ভেতরের অবস্থা যেমন থাকে, আমাদের সম্পর্কগুলো অনেকটা তারই প্রতিফলন হয়। আবার উল্টোটাও সত্যি। হ্যাঁ, উল্টোটাও সত্যি। সুস্থ ও সহায়ক সম্পর্ক আমাদের ভেতরের শান্তি বাড়াতে সাহায্য করে। তাই সম্পর্ক আপাতদৃষ্টিতে বাইরের বিষয় হলেও এর যত্ন নেওয়াটাও ভেতরের কাজ, নিজের শান্তির জন্যই জরুরি। সম্পর্ক আর ভেতরের অবস্থার এই পারস্পরিক প্রভাবটা বেশ ইন্টারেস্টিং। বইটিতে আধ্যাত্মিকতার কথাও আছে। সুখের সাথে যোগসূত্রটা ঠিক কোথায়? মানে এখানে আধ্যাত্মিকতা বলতে ঠিক কি বোঝানো হয়েছে? কোনো নির্দিষ্ট ধর্ম? না,
এখানে আধ্যাত্মিকতাকে কোনো নির্দিষ্ট ধর্ম বা আচারের সাথে সেভাবে যুক্ত করা হয়নি, বরং একে দেখা হয়েছে নিজের ভেতরের সত্তার সাথে এবং এই মহাবিশ্বের সাথে এক গভীর সংযোগ অনুভব করার ব্যক্তিগত যাত্রা হিসেবে। ব্যক্তিগত যাত্রা। হ্যাঁ, এই সংযোগ জীবনে একটা অর্থ এবং উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে, যা ওই ক্ষণস্থায়ী অগভীর আনন্দের চেয়ে অনেক বেশি টেকসই হয়। এই সংযোগ বাড়ানোর জন্য কি কোনো নির্দিষ্ট অভ্যাসের কথা বলা হয়েছে, মানে প্র্যাকটিক্যাল কিছু? হ্যাঁ, অবশ্যই। কিছু দৈনন্দিন অভ্যাসের কথা বলা হয়েছে যা এই ভেতরের শান্তি আর সংযোগ বাড়াতে পারে। যেমন ধরুন, নিয়মিত ধ্যান করা, যা মনকে শান্ত করে, নিজের চিন্তাগুলোকে যেন দূর থেকে দেখতে সাহায্য করে। ধ্যান। মননশীল শ্বাসপ্রশ্বাস, যা আমাদের সবসময় বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। কৃতজ্ঞতা প্রকাশ, মানে যা আমাদের জীবনে ভালো জিনিসগুলো আছে সেগুলোর উপর মনোযোগ দিতে শেখায়। কৃতজ্ঞতা। এমনকি নিজের কাজ এবং চিন্তাভাবনা প্রতিনিয়ত পর্যালোচনা করা, মানে আত্মপ্রতিফলন দেখা, যে তা আমাদের ভেতরের মূল্যবোধের সাথে মিলছে কিনা। এই সবই ভেতরের শক্তি বাড়ায়, আর তার সাথে অহংবোধ বা আমিকেন্দ্রিকতা কমানো এবং দয়া, সহানুভূতি, সততার মতো নৈতিক গুণাবলী ধারণ করাও এই যাত্রারই অংশ। এই সব ধারণা, আত্মসচেতনতা, চিন্তার শক্তি, মানসিক ডিটক্স, সুস্থ সম্পর্ক, আধ্যাত্মিক সংযোগ, এগুলো সবই খুব শক্তিশালী। কিন্তু দৈনন্দিন জীবনে, বিশেষ করে আজকের এই ব্যস্ততার মধ্যে এগুলো প্রয়োগ করাটা কতটা বাস্তবসম্মত? মানে বইতে কি এর কোনো সহজ দিকনির্দেশনা আছে? অবশ্যই আছে, এবং সেটাই আমার মনে হয় বইটির অন্যতম শক্তি। তত্ত্বের পাশাপাশি প্রয়োগের উপর যথেষ্ট জোর দেওয়া হয়েছে। মূল কথাটা হলো ছোট ছোট পদক্ষেপ নেওয়া এবং ধারাবাহিকতা বজায় রাখা, এটাই আসল। ছোট ছোট পদক্ষেপে শুরু করা। হ্যাঁ, যেমন প্রতিদিন মাত্র ৫-১০ মিনিট ধ্যান বা শান্ত হয়ে বসা দিয়ে শুরু করা যেতে পারে। এটা কঠিন কিছু না। অথবা রাতে শোবার আগে দিনের এমন ৩টে জিনিসের কথা ভাবা বা হয়তো লেখা যার জন্য আমরা কৃতজ্ঞ। খুব সাধারণ অভ্যাস। মানে শুরুটা ছোট করে সেটাকেই অভ্যাসে পরিণত করা। ঠিক তাই। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আর একটা জরুরি বিষয় হল জীবনের বিভিন্ন দিকের মধ্যে একটা ভারসাম্য খোঁজা। কাজ, পরিবার, নিজের জন্য সময়, সামাজিকতা, স্বাস্থ্য। ব্যালেন্স। হ্যাঁ, ব্যালেন্স। কোনো একটা দিকে অতিরিক্ত ঝুঁকে পড়লে অন্য দিকগুলো ক্ষতিগ্রস্ত হয়, যা আমাদের সামগ্রিক সুখকে ব্যাহত করে। নিজের শখের জন্য সময় বের করা, একটু ব্যায়াম করা, প্রকৃতির কাছে যাওয়া, এগুলো এই প্রক্রিয়ারই অংশ। মূল লক্ষ্য হল সচেতনভাবে নিজের ভালো থাকার জন্য ছোট ছোট পছন্দগুলো প্রতিদিন বেছে নেওয়া। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, এই যে প্রকৃতি সীমাহীন সুখের কথা বলা হচ্ছে, এটা কোনো লটারির টিকিট নয় যে হঠাৎ করে পেয়ে যাব। এটা একটা সচেতন নির্বাচন, একটা নিরন্তর চর্চা। একদম। এর জন্য প্রয়োজন নিজেকে জানা, নিজের চিন্তাকে হয়তো নিয়ন্ত্রণ করা, আবেগজনিত পুরনো বোঝা হালকা করা, সুস্থ সম্পর্ক বজায় রাখা এবং নিজের ভেতরের গভীরতর সত্তার সাথে সংযোগ স্থাপন করা। মানে অনেকগুলো দিক একসাথে কাজ করে। একেবারে। বি.কে. শিবানীর বার্তা তো এটাই। সুখ আসলে কোনো গন্তব্য নয়, এটা একটা পথ চলা, একটা প্রক্রিয়া। এই পথে হাঁটার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা আর অঙ্গীকার দরকার। আত্মবিকাশ, মননশীলতা, নিজের যত্ন, এগুলো এই যাত্রার উপকরণ। আর সীমাহীন ব্যাপারটা? আর সুখের সীমাহীন প্রকৃতিটা এখানে, কারণ ভেতরের এই জগৎটাকে উন্নত করা, বিকশিত করার সম্ভাবনা সত্যিই অফুরন্ত। শেখার বা ভালো থাকার কোনো শেষ বিন্দু নেই, যাত্রাটা চলতেই থাকে। আজকের এই আলোচনা থেকে মূল যে বিষয়টা আমার কাছে স্পষ্ট হচ্ছে, তা হলো দীর্ঘস্থায়ী সুখ বাইরের পরিস্থিতি বদলানোর মধ্যে ততটা নেই যতটা আছে ভেতরে জগৎটাকে সচেতনভাবে পরিচর্যা করার মধ্যে। এটা জীবনের সব ক্ষেত্রেই মানসিক, আবেগিক, সামাজিক, আধ্যাত্মিক একটা সমন্বিত প্রয়াস। আর এখানেই একটা ভাবনা উকি দেয়, যা হয়তো শ্রোতাদের আরও গভীরে চিন্তা করতে সাহায্য করতে পারে। যেহেতু সুখকে মূলত ভেতরের ব্যাপার হিসেবেই দেখা হচ্ছে, মানে যা বাইরের ঘটনার ওপর পুরোপুরি নির্ভরশীল নয়, তাহলে এমন কোন একটি নির্দিষ্ট অভ্যন্তরীণ পরিবর্তন বা অভ্যাস কি হতে পারে, যা হয়তো খুব ছোট, কিন্তু সেটা যদি আজ থেকেই কেউ নিয়মিত চর্চা শুরু করে, তাহলে তার জীবনের সামগ্রিক সন্তুষ্টি বা তৃপ্তির অভিজ্ঞতায় সবচেয়ে বড় এবং ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
উত্তরটা হয়তো এক একজনের জন্য এক এক রকম হবে, কিন্তু প্রশ্নটা নিজেকে করার মতো।